অনেক দিন আগের কথা। কুসুমপুর নামে একটি ছোট্ট গ্রামে হীরালাল ও মতিলাল নামের দুজন ভাই বাস করত। পরিবারের ভরণপোষণ ও সংসারের খরচ চালানোর জন্য হীরালাল সৌদি আরবে মজদুরি করত, যার কারণে সে কয়েক বছর পর পরই বাড়িতে আসতে পেত। কয়েকদিন থেকে হীরালালের স্ত্রী আমিষার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করানোর পরও সে সুস্থ হচ্ছিল না। হীরালাল তার স্ত্রী আমিষাকে তার বড় ভাই মতিলাল ও বৌদি টুম্পার উপর ভরসা করে রেখে গিয়েছিল। একদিন হঠাৎ আমিষার স্বাস্থ্য আরও খারাপ হতে লাগল। কি গো শুনছ? এখন আমার আর সহ্য হয় না। জানি না কখন এই যন্ত্রণা থেকে আমার মুক্তি মিলবে। আরে কি হয়েছে টুম্পা জান, তুমি এত রাগ করছো কেন? কি এমন হয়েছে? কি হবে আবার? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না নাকি? আমাকে তো এই ঘরের চাকর বানিয়ে রাখা হয়েছে। তুমি তোমার ভাইকে কিছু বলো না কেন? আমরা কি তার চাকর যে দিন রাত তার বউয়ের দেখাশোনা করব? এ তুমি কি বলছো টুম্পা জান? ও বেচারা প্রবাসী, পরিবারের ভরণপোষণ চালানোর জন্য দিনরাত সৌদি আরবে মজদুরি করে, যার কারণে সে কয়েক বছর পর পরই বাড়িতে আসে। আর তুমি তো জানো প্রবাসীর স্ত্রী হওয়া কত কষ্টের। ওই অসহায় কতটা অসুস্থ, আমাদের কর্তব্য যে আমরা তার দেখাশোনা করি। কি অসহায়ী! তোমার একটু বেশি দয়া আসছে নাকি? হয়তো আজ আমি এই বাড়িতে থাকব, নইলে সেই পেচিমুখী থাকবে। আমি এখনই গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। কিন্তু টুম্পা, তুমি এটা অন্যায় করছো। তুমি তোমার মুখ বন্ধ রাখো বলছি। তোমার মুখ থেকে এখন যদি একটা কথাও বের হয়, তাহলে আমি বলে দিচ্ছি এখনই এই বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাব। আরে ও আমিষা, যথেষ্ট হয়েছে তোমার অসুস্থতার নাটক। চলো, ওঠো এবং এখান থেকে চলে যাও। কি হয়েছে বৌদি? আপনি কি বলছেন? আমি এত অসুস্থ, আর এই অসুস্থ অবস্থায় আমি কোথায় যাব? এখনই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এখন থেকে তুই আর আমাদের বাড়িতে থাকবি না। তোর মতো অলক্ষী মেয়েকে আমি আর রাখতে পারবো না। বাড়ি থেকে বের করে দেবেন? তাহলে আমার কি হবে বৌদি? আমার তো মা, বাবা, আত্মীয় স্বজন কেউই তো এই দুনিয়ায় নেই। তাহলে আমি কোথায় যাব? সে আমি কিছু জানি না। আমি শুধু এতটাই বলছি যে তুই এখান থেকে বের হয়ে যা, নইলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। দয়া করুন বৌদি, আমার উপর দয়া করুন। আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমি মরে যাব বৌদি। রোজ বিছানায় লাশের মতো পড়ে থাকিস, তার থেকে ভালো হবে তুই মরেই যাস। এখন তুই এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেব? বৌদি, আমার স্বামী তো প্রবাসী। তিনি সৌদি আরবে মজদুরি করেন, আর কয়দিন পর তো তার আসার কথা। তিনি আসা মাত্র আমরা দুজন এখান থেকে চলে যাব। তোমার স্বামী আর এখন তোমার স্বামী নেই। সেই তো বলেছে তোমাকে এখান থেকে বের করে দিতে। সে এখন সেখানেই এক বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়েছে। আর যখন সে বাড়ি ফিরবে তখন নতুন বউকেও সঙ্গে নিয়ে আসবে। তাই তো সে আমাকে বলেছে তোকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। কি বলছেন আপনারা? আমার স্বামী আবার বিয়ে করে নিয়েছে? হে বিধাতা, আমি কি অন্যায় করেছিলাম যে এই দিন দেখতে হলো আমার? তুমি এক এক করে আমার পুরো পরিবার এবং এখন আমার স্বামীকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। সে আমার সঙ্গে এমন কিভাবে করতে পারে? বৌদি, আমার স্বামী কি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বলেছেন? তাহলে কি আমি মিথ্যা বলছি? সে তোকে নিয়ে ক্লান্ত হয়ে গেছে। তোর চিকিৎসা করিয়ে করিয়ে সে ক্লান্ত হয়ে গেছে। যখন তিনিই এমন বলেছেন, তখন আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো দরকার নেই বৌদি। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি।
হ্যাঁ যা, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা পেচিমুখী, আমার দেওরের পিছনে লাগিস না, ও তোকে নিয়ে বিরক্ত হয়ে গেছে। এই কথা বলে আমিষা বাড়ি ছেড়ে চলে যায়। টুম্পা, তুমি আমিষার সাথে খুব অন্যায় করলে, আর এখন সেই বেচারি মেয়ে কোথায় যাবে? যদি তোমার তার প্রতি একটু বেশি দয়া আসে তাহলে তুমিও তার সাথে বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আর এখন আমার কথা ভালো করে শোনো, যখন হীরালাল বাড়িতে ফিরে আসবে তখন আমাদের এটাই বলতে হবে যে আমিষা নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। এইদিকে আমিষা একটি নদীর তীরে কান্না করতে থাকে। আমি এখন কি করব, কোথায় যাব? এই দুনিয়ায় আমার তো কেউই নেই। না জানি আমি কি পাপ করেছিলাম যে আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। প্রথমে আমার মা বাবা আমাকে এই দুনিয়ায় একা রেখে চলে গেলেন, আর এখন আমার স্বামীও আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি নাকি তার পছন্দ নই, তাই তো সে অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। না জানি আমার মধ্যে কি কমতি আছে যে তাকে অন্য মেয়েকে বিয়ে করার দরকার পড়ল। ঠিক তখনই হঠাৎ আমিষার পা পিছলে যায় এবং সে নদীতে পড়ে যায়। হে বিধাতা, এ কেমন দিন এসে গেল আমাদের জীবনে। আগে মানুষ ভিক্ষুক দেখলেই সহানুভূতির হাত বাড়িয়ে দিত, আর এখন তো লোকেরা ভিক্ষুকদেরও সন্দেহের চোখে দেখে। কারণ কি জানো মায়াবতী? আজকাল অনেক লোক আছে যাদের ভিক্ষা করার আসলেই কোনো প্রয়োজন নেই, তবুও তারা রাস্তায় বসে হাত পাতে। এদের জন্যেই সবাই আমাদের মতো আসল অভাবীদের দিকেও সন্দেহ নিয়ে তাকায়, তাই আর কেউ সহজে আমাদের কিছু দিতে চায় না। বাড়িতে আজ একটি দানা শস্যও নেই, আর সকাল থেকে একটা দানা শস্য পেটে যায়নি। আজকের দিনটা তো কোনো রকমে কাটবে, কিন্তু কাল কি হবে আমি তো একদম বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে আমাদের এখন ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইতে হবে। ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইবে? এই দিন দেখার চেয়ে ভালো হয় যেন আমি মরে যাই। আমার মরণ হয় না কেন? আরে মায়াবতী, মরে যাওয়া কোনো সমাধান নয়। ভাগ্যে যা লেখা আছে তা আমাদের ভোগ করতেই হবে। ঠিক আছে, আজ বাড়িতে এক ফোঁটা জল নেই, আমি নদী থেকে জল নিয়ে আসি। যখন মায়াবতী নদীর তীরে পৌঁছায় তখন সে আমিষাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তা দেখে মায়াবতী জোরে চিৎকার করে, আরে শুনুন জি, তাড়াতাড়ি এখানে আসুন। আরে দেখুন না, এ কে? আরে এটা তো মায়াবতীর আওয়াজ মনে হচ্ছে। সে এত চিৎকার করছে কেন? কোনো বিপদে পড়েছে নাকি আবার? কি হয়েছে মায়াবতী? এত জোরে চিৎকার করছো কেন? আর এই সুন্দরী মেয়েটাকে? আরে দেখুন না, এই মেয়েটি এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে এখানে কিভাবে এলো? আমার মনে হয় মায়াবতী, এই মেয়েটি নদীতে ভেসে এসেছে। কিন্তু এখন আমরা কি করব? এই জঙ্গলে তো শুধু আমরা একা বাস করি। যদি অন্য কেউ থাকতো তাহলে আমরা তার থেকে সাহায্য চাইতে পারতাম। মায়াবতী, এখন এই সব কথা বলার সময় নয়। এই মেয়ের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। চলো আমরা একে আমাদের বাড়িতে নিয়ে যাই। তারপর বৃদ্ধ বাবা আমিষাকে তার ঝুপড়িতে নিয়ে যায়। জি শুনছেন, যখন ওর জ্ঞান ফিরবে তখন আমরা ওকে কি খাওয়াবো? আমাদের বাড়িতে তো একটি দানা শস্যও নেই।
আরে মায়াবতী, তোমাকে চিন্তা করতে হবে না। আমি এখনই পাশের গ্রামে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসছি। ততক্ষণ তুমি এই মেয়ের খেয়াল রাখো। এতটা বলেই বৃদ্ধ বাবা ভিক্ষা করতে চলে যায়। পরের দিনই সকাল সকাল হঠাৎ আমিষার জ্ঞান ফিরে আসে। আমি কোথায়, আর আপনারা কে? আরে এই দেখো, এখানে এসো। শুনছো তুমি, এই মেয়ের জ্ঞান ফিরে এসেছে। আরে মেয়ে, তুমি ঠিক আছো তো? এখন তোমার স্বাস্থ্য কেমন আছে? আমার কি হয়েছিল? আমি তো একদম ঠিক আছি। আরে না মেয়ে, আজ থেকে 2 দিন আগে তুমি নদীর ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। তোমার মাথায় খুব গভীর আঘাত লেগেছিল। বৃদ্ধ বাবা আমিষাকে যা কিছুই বলছিলেন সেই সব কথা আমিষা কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ মাথায় আঘাত লাগার কারণে আমিষা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। তার কিছুই মনে ছিল না। মেয়ে, তুমি কোথায় থাকো, আর তোমার এমন অবস্থা কিভাবে হলো? আপনারা দুজন কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আরে মায়াবতী, আমার মনে হয় এই মেয়ের মাথায় গভীর আঘাত লাগার কারণে এর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এর কিছুই মনে নেই। কিন্তু এতে আমরা কি করতে পারি? আমরা তো মারাত্মকভাবে ফেঁসে গেছি। তুমি ঠিকই বলেছ মায়াবতী, কিন্তু সে এখন অসুস্থ, তাই আমরা তাকে একা ছেড়ে দিতেও পারি না। এখন যতদিন না এর স্মৃতিশক্তি ফিরে আসে, ততদিন এর দেখাশোনা আমাদেরকেই করতে হবে। কিন্তু আমরা এর দেখাশোনা কিভাবে করব? এখানে তো আমাদের নিজেদের অবস্থা যেন নুন আনতে পান্তা ফুরোয়। আরে মায়াবতী, তুমি চিন্তা করো না। আমি গ্রামে গিয়ে আরও বেশি করে ভিক্ষা করে নিয়ে আসব। মা, বাবা, আপনারা দুজনে কি কথা বলছেন? কিছু না মেয়ে। আরে ও মায়াবতী, আমাদের মেয়ের জন্য ভেতর থেকে কিছু খাবার নিয়ে এসো। আমিষার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় সে বৃদ্ধ বাবা এবং তার স্ত্রীকে তার মা বাবা মনে করতে লাগল। এইভাবে আমিষা বৃদ্ধ বাবার ঝুপড়িতে থাকতে লাগল। আর কিছুদিন পরে হীরালাল যখন সৌদি আরব থেকে বাড়ি ফিরে আসে, সৌদি আরবে সেই দিনরাত মজদুরি করে আর বাড়ি এমনভাবে আসছে যেন প্রফেসরই করে। বৌদি, আরে ও বৌদি, বৌদি, আমিষাকে কোথাও দেখতে পাচ্ছি না। এখন তার স্বাস্থ্যে কিছু উন্নতি হয়েছে তো? এখন আমি তোমাকে কি বলবো দেওরজি, কয়েকদিন আগেই ওই পেচিমুখী এই বাড়ি ছেড়ে পালিয়েছে। কি, বাড়ি ছেড়ে পালিয়ে গেছে? তুমি চিন্তা করবে না দেওরজি, একদমও চিন্তা করবে না। সে একজন বেয়াদব মেয়ে। ভালোই হয়েছে যে সে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তোমার খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ে করিয়ে দেব। এইভাবে ধীরে ধীরে কয়েক মাস কেটে যায়। আমিষা বৃদ্ধ বাবা এবং তার স্ত্রী মায়াবতীর সাথে খুশি খুশি জীবনযাপন করতে লাগল। বৃদ্ধ বাবা সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে আনতেন, যা দিয়ে তারা 3 জন পেট ভরাতেন। আরে মায়াবতী, আজ সকাল থেকেই আমি খুব দুর্বলতা অনুভব করছি। আমার খুব জ্বর হয়েছে। আমার পায়ে একদমও শক্তি নেই। আজ বাড়িতে খাওয়ার মতো কিছু আছে তো? আজ আমার ভিক্ষা চাইতে যাওয়ার মতো ক্ষমতা নেই। আজ বাড়িতে কিছুই নেই। যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। এমন অবস্থায় আপনি যদি ভিক্ষা চাইতে না যান, তাহলে আমরা কি খাবো? বাবা, আমাকে অনুমতি দিন। আমি আজ ভিক্ষা চাইতে যাব। আরে না মেয়ে, তুমি ভিক্ষা চাইতে যাবে আর আমি এখানে আরাম করব? এটা হতে পারে না। আরে বাবা, আজ আপনার শরীর খারাপ। আজ আপনি বিশ্রাম করুন। আমি গ্রামে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসি। আমাদের মেয়ে ঠিকই তো বলেছে। আজ আপনি বিশ্রাম করুন। আপনার শরীর খারাপ, সে কিছু ভিক্ষা করে নিয়ে আসবে। মা একদম ঠিক বলেছেন। আজ আপনি বিশ্রাম করুন।
ঠিক আছে মেয়ে, কিন্তু তুমি সন্ধ্যা হবার আগেই বাড়ি ফিরে আসবে। ঠিক আছে বাবা। এতটা বলেই আমিষা পাশের গ্রামে ভিক্ষা চাইতে বেরিয়ে পড়ে। সে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইতে থাকে এবং কিছুক্ষণ হাঁটার পরে সে তার নিজের বাড়ি দেখতে পায় এবং সেখানেও ভিক্ষা চাইতে সে যায়। বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাকে একটু ভিক্ষা দিন। আমিষার আওয়াজ শুনে টুম্পা এবং হীরালাল দুজনেই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারা আমিষাকে দেখে অবাক হয়ে যায়। আরে আমিষা, তুমি এখানে? আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি ফিরে এসেছো। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছিলাম, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? আমার নাম আমিষা নয়, আমি এখানে শুধু ভিক্ষা চাইতে এসেছি। তুমি কে আর তুমি কোথায় থাকো? আমি গ্রামের পাশের ওই জঙ্গলে থাকি। আমার বাবা রোজ ভিক্ষা করতে এখানে আসেন, কিন্তু আজ তার শরীর একটু খারাপ, তাই আমি এখানে ভিক্ষা করতে এসেছি। কি দেওরজি, তুমি ভাবছ হয়তো সেই কলঙ্কিনী আমিষা এখানে এসেছে। এ শুধু আমিষার মতো দেখতে আমিষা নয়, আমাদের গ্রামের জঙ্গলে একজন বৃদ্ধ বাবা থাকেন, এ ওনারই মেয়ে। তুমি এখানেই থাকো, আমি ভেতর থেকে কিছু ভিক্ষা নিয়ে আসি। টুম্পা আমিষার জন্য কিছু ভিক্ষা নিয়ে আসে এবং ভিক্ষা নিয়ে আমিষা সেখান থেকে চলে যায়। আমার বিশ্বাস হচ্ছে না, একই চেহারা, একই আওয়াজ। আমি এখনই সেখানে গিয়ে দেখি। আমিষা তার বাড়ির দিকেই যাচ্ছিল, তখনই রাস্তায় সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। আরে মেয়ে, আমি 3 দিন ধরে কিছুই খাইনি। যদি তোমার কাছে খাওয়ার মতো কিছু থাকে তাহলে আমাকে দাও মেয়ে, আমার খুব জোর খিদে পেয়েছে। আপনি কি 3 দিন ধরে কিছুই খাননি বাবা? হ্যাঁ মেয়ে, আমি 3 দিন ধরে কিছুই খাইনি। আজ আমি ভিক্ষা খুব কম পেয়েছি, আর বাড়িতে একটি দানা শস্য পর্যন্ত নেই। আমি একটা কাজ করি, আমার ভাগের খাবার এই বৃদ্ধ বাবাকে দিয়ে দেই। আমি আজ ক্ষুধায় থাকব। একদিন না খেয়ে থাকলে তেমন কিছু হবে না আমার। এই নিন বাবা। তোমায় অনেক অনেক ধন্যবাদ মেয়ে, যে তুমি একজন ক্ষুধার্তকে খাবার দিলে। এতে ধন্যবাদের কি আছে বাবা? আমাদের তো একে অপরের সাহায্য করা উচিত। মেয়ে, আমি তোমার ব্যবহার দেখে খুব খুশি হলাম। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। না বাবা, আমি কিছু চাই না। আরে মেয়ে, যখন কেউ বড় কোনো উপহার দিতে চায় তখন তা খুশি খুশি স্বীকার করা উচিত। মেয়ে, এই নাও এই কলসি। এই কলসি আমি তোমাকে উপহার দিতে চাই। আরে বাবা, এই কলসি নিয়ে আমি কি করব? আর যাই হোক, এই কলসিতে কি আছে? আরে মেয়ে, এটা কোনো সাধারণ কলসি নয়, এটা একটি জাদুর কলসি। এই কলসি মানুষের কর্মের উপর ভিত্তি করে তাকে ফল দেয়। আপনিও না বাবা, কেমন কথা বলেন? এই কলসি মানুষের কর্মের ওপর ভিত্তি করে ফল কিভাবে দিতে পারে? ঠিক আছে, আপনি আমাকে এত ভালোবাসা দিয়ে দিচ্ছেন, তাই আমি রাখলাম। ঠিক আছে বাবা, এখন আমি চললাম। এতটা বলে আমিষা বাড়ির দিকে রওনা হয়। আমিষা, ও আমিষা, আমিষা, তুমি কোথায়? তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? কি হয়েছে ছেলে? তুমি কাকে আমিষা বলে ডাকছ? বাবা, কিছুক্ষণ আগে একটি মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসেছিল। আমার মনে হয় সে আমার স্ত্রী আমিষা, কিন্তু সে আমাকে চিনতে পারছিল না। সে আমাকে বলল যে সে আপনার মেয়ে। তুমি কি সেই মেয়ের স্বামী? হ্যাঁ বাবা, আমি তার স্বামী, কিন্তু সে আমাকে চিনতে পারছিল না কেন? কারণ তার স্মৃতিশক্তি চলে গেছে ছেলে। কি, তার স্মৃতিশক্তি চলে গেছে? আপনি কি বলছেন বাবা? বৃদ্ধ বাবা হীরালালকে সব কথা খুলে বলেন। তাহলে কি আমার স্ত্রীর স্মৃতিশক্তি কখনো ফিরে আসবে না নাকি বাবা? আরে না ছেলে, যদি তোমাদের দুজনের ভালোবাসা সত্য হয় তবে বিধাতা তোমাদের দুজনকে আবার এক করে দেবে। ঠিক তখনই সেখানে আমিষা চলে আসে। মেয়ে, তুমি কি একে চেনো? না বাবা, আমি একে চিনি না। আমি শুধু এদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম।
তখন এ আমাকে বলছিল যে আমি নাকি এর স্ত্রী আমিষা। আমিষা, তুমি সত্যি আমার স্ত্রী। তুমি ভালো করে মনে করো, আমি তোমার স্বামী হীরালাল। ঠিক তখনই তীব্র বেগে বাতাস বইতে শুরু করে, আর একটি গাছের ডাল ভেঙে আমিষার মাথার উপর পড়ে আঘাত করে। এর ফলে আমিষা সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন আমিষার জ্ঞান ফিরে আসে, তখন পুরনো সব স্মৃতি তার মনে ফিরে আসে। তুমি আমাকে এখানে কেন নিতে এসেছো? এখন আমার সব কিছু মনে পড়ে গেছে। তুমি তো তোমার বৌদিকে বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর তুমি তো এখন অন্য মেয়েকে বিয়েও করে নিয়েছো। যাও, তুমি এখন তোমার নতুন বউয়ের সাথে সুখের সংসার করো। এ তুমি কি বলছো আমিষা? আমি আবার বিয়ে কখন করলাম? আর আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব কেন? আমিষা সেই দিনের সব কথা হীরালালকে খুলে বলে। আমিষা, আমাকে ক্ষমা করে দাও। আমি তো বৌদির উপর ভরসা করে তোমাকে ওদের কাছে রেখে গিয়েছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে বৌদি এত নিষ্ঠুর হতে পারে। তুমি আমাকে ক্ষমা করে দাও আমিষা। এখন আমরা বৌদির থেকে দূরে থাকব। যাও মেয়ে, তোমার স্বামী তোমাকে ত্যাগ করেনি, সে তোমাকে খুব ভালোবাসে। যাও মেয়ে, তুমি তোমার স্বামীর সাথে চলে যাও। আমার আশীর্বাদ তোমার উপর সর্বদা থাকবে। বাবা, আমি আপনাকে কোন শব্দে ধন্যবাদ জানাবো? আজ আপনারই বদৌলতে আমায় নতুন জীবন মিলল। আজ আপনি আমার প্রাণ বাঁচালেন। আরে না মেয়ে, এটা তো আমার কর্তব্য। কিন্তু মেয়ে, তোমাকে ভিক্ষায় এই কলসিটি কে দিয়েছে? বাবা, আমাকে কেউ এটা ভিক্ষায় দেয়নি। এটা তো আমাকে একজন বৃদ্ধ লোক দিয়েছেন। যদি এমন কথা হয়, তাহলে আমিষা, তুমি এটা খুলে দেখো না কেন? যখন সে কলসিটি খুলে দেখে, তখন তাতে অনেকগুলো সোনার মুদ্রা দেখতে পায়। আরে দেখুন জি, এতে তো অনেকগুলো সোনার মুদ্রা আছে। কি, সোনার মুদ্রা? হ্যাঁ, এতে তো সত্যিই সোনার মুদ্রা আছে। মেয়ে, দেখলে, আজ তুমি তোমার সৎকর্মের ফল পেলে। এখন তোমরা দুজন বাড়ি গিয়ে তোমাদের জীবন খুশি খুশি কাটাও। আপনি একদম ঠিক বলেছেন বাবা। বাবা, আমাকে এই নতুন জীবন আপনি দিয়েছেন, তাই আমি চাই যে আপনারা দুজনও আমাদের সাথে চলুন এবং আমাদের সাথেই থাকবেন। আরে না মেয়ে, তুমি এতটা বলেছ, এটাই আমার জন্য অনেক খুশির ব্যাপার। আমরা এখানেই ঠিক আছি। বাবা, আপনি তো আমার জন্য কত দূর দূর গিয়ে ভিক্ষা করে আমার পেট ভরেছেন, তবে কি আমি এই কর্তব্যটাও পালন করতে পারবো না? বাবা এবং মা, আপনারা দুজনেই আমাদের সঙ্গে চলুন এবং আপনারা দুজন আমাদের সঙ্গেই থাকবেন। আমিষা একদম সঠিক বলছে। আপনারা যদি আমিষার মা বাবা হন, তাহলে আপনারা আমারও মা বাবা। আপনারা দুজন একাই এই ঘন জঙ্গলে থেকে কি করবেন? আপনারা দুজন আমাদের সঙ্গে চলুন। হীরালাল এবং আমিষার বারবার অনুরোধ করার পর বৃদ্ধ বাবা এবং তার স্ত্রী তাদের সাথে যেতে রাজি হয়ে যান। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা দুজন একজন বৃদ্ধ মা বাবার পাশে দাঁড়ালে। তারপর এইভাবে হীরালাল এবং আমিষা বৃদ্ধ বাবা এবং তার স্ত্রীকে গ্রামে নিয়ে গিয়ে একটি বাড়ি বানিয়ে 4 জন খুশি খুশি জীবনযাপন করতে লাগল। আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা রবিবার আসবে নতুন গল্প। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।